আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপনাদের মাঝে বেশ কিছু আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর একটি লাইক দেবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপের কারণেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দলটির একাংশ চেয়ারম্যান জি.এম. কাদের। তার দাবি, দেশে এখন প্রজাতন্ত্র নেই, আওয়ামী লীগ সরকার স্বৈরতন্ত্রে চলছে। আবারও বিদ্যানন্দ। এইবারের ভিডিওটা করতাম না, কিন্তু করতে বাধ্য হইলাম। কারণ হচ্ছে যে প্রথম ভিডিওর প্রতিক্রিয়ায় আমি আসলেই তাজ্জব হয়ে গেছিলাম। না, এটা মনে করেন না যে আমি গালাগালি খেয়ে দইমা যাই, মোটেই না, বরং বুঝি জায়গা মতো লাগছে। যাই হোক, বিদ্যানন্দরে নিয়ে ভিডিও করায় কোন জায়গায় লাগছে আমি অনেক প্রমাণ দেখাইতে পারতাম, কিন্তু এক ভাই অনেকের কথা একটা কমেন্টে বলে গেছেন, এই যে এইটা লাগছে এক শ্রেণীর হিন্দুদের। আর কার লাগছে? লাগছে এই বামেদের। এই বামের প্রসঙ্গে পরে আসতেছি, আগে আলাপ সেরা নেই। না, আমি বিদ্যানন্দের বাটপাড়ি নিয়ে কথা বলবো না। বাটপাড়ি তো আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগ্নীরাই সব আবিষ্কার করে ফেলাইছে, আমি আর কি করব। আমি আলাপ করব আরো ভয়ঙ্কর বিষয় নিয়ে। বিদ্যানন্দ আসলে কি মিশন নিয়ে নামছিল? তো গালাগালি খাইয়া আমার প্রথম মাথায় আসলো, কেন এরা চেতল? হিন্দু এবং বাম, তাও সিপিবি বাসদ ঘরানার বাম, এইটা তাদের কোন ইন্টারেস্টে লাগলো? আজকের অনুসন্ধান এইটা নিয়ে। ও তার আগে আমার যে হিন্দুরা গালাইছে তাদের ধন্যবাদ দেই, আর এই যে বাম, এই যে বাম গালাইছে ধন্যবাদ দেই, কারণ তারা না গালাইলে তো মাথায় আসতোই না যে কেন তারা চেতলো। ও দিলশানা পারুল, আপনারও ধন্যবাদ এই মহৎ বেকুবি করে আমার কাজটা সহজ করে দেওয়ার জন্যে। আসেন আল্লাহর নামে শুরু করি। বিদ্যানন্দের এখন জয় জয়কার হইলেও এইটা 2018 সালে বন্ধ হইতে বসছিল। জানেন এটা? জানেন না তো, না? আসেন দেখি। কালের কণ্ঠে প্রকাশিত রিপোর্টে বলতেছে, বর্তমানে প্রজেক্টটি অর্থ সংকটের মুখে পড়েছে। তারা প্রজেক্টটি বন্ধ হওয়া আটকাতে দাতা খুঁজছে। এটাই আসল জায়গা, আসল ক্যাচ। এই একটা লাইনে লুকায় আছে একটা বিশাল জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, যার পার্ট বিদ্যানন্দ। বিদ্যানন্দ তার আর্থিক দুরবস্থার সময় সম্ভবত জিওপলিটিক্যাল প্লেয়ারদের নজরে পড়ে। তারা বিদ্যানন্দকে তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে কাজে লাগায়। যেভাবে কাজে লাগায় তার প্যাটার্ন দেখে মনে হয় এইটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কাজ। কারণ মাথায় রেখেন, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কিন্তু টাকা নাই। সে মাছের তেলেই মাছ ভাজে, হয় সে হানি ট্র্যাপ ফেলায়, অথবা সে এমনভাবে প্যাচে ফেলায় যে এই প্যাচের সুযোগে সে কাজ করায় নেয়। সে বিদ্যানন্দকে তার ক্রিটিক্যাল পলিটিক্যাল অ্যাসেটে অ্যাক্সেস দেয় আর পরামর্শ দেয় যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে ইনভেস্ট করতে। এই যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করবে, এটা কে করে দেয় তাদেরকে? এই জায়গাটা ইম্পর্টেন্ট। আসেন আমরা একটু দেখি কে বিদ্যানন্দের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে দেয়। আমরা যদি তাদের ক্যাম্পেইনের ভাষাগুলো দেখি, তাহলে দেখবেন এই ভাষায় বাংলাদেশের মানুষ কথা বলে না। আমরা একদম প্রত্যেকটা পোস্ট ধরে ধরে আমরা বলতে পারি সংস্কৃত ভাষায় অপ্রচলিত পরিভাষা এবং শব্দ এগুলো ব্যবহার করে। যেমন ধরেন, আমাদের বাংলাদেশের কালচারে আমরা কি বলি? আমরা বলি এতিমখানা, তাই না? ইয়াতিমখানা বলি, হ্যাঁ। কিন্তু বিদ্যানন্দ কি বলে? বিদ্যানন্দ বলে অনাথ। এতিম বলে না, অনাথালয় বলে, অনাথাশ্রম বলে। ওদের নামগুলো দেখেন, কোথাও এতিমখানা শব্দটা ব্যবহার করে না। প্রথম প্রোগ্রামটা কি? 1 টাকার আহার, খাবার না কিন্তু আহার। পানির পরিবর্তে বলে জল। আমার বানানো কথা না, পোস্ট দেখেন। চোখের পানি না, চোখের জল। গোস্তের বদলে মাংস। দেখেন মাদ্রাসা ছাত্রদের মাংস খাওয়াচ্ছে। এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো তো বাংলাদেশের হিন্দুরাও ব্যবহার করে না, এটা করে পশ্চিমবঙ্গের লোকেরা। তার মিডিয়া ক্যাম্পেইনটা তৈরি হয়ে আসে পশ্চিমবঙ্গ থেকে, ওখান থেকেই করা হয়। সেজন্য এরা বুঝতে পারে না বাংলাদেশের মানুষ কি বলে, কিভাবে কথা বলে, কিভাবে ইন্টারাক্ট করে। এই জায়গাটাতেই
বাংলাদেশের সাধারণ মানুষের অস্বস্তি শুরু হয়েছে। মানে আপনি দেখেন, বাংলাদেশের হিন্দুরা কি লিখবে মাংস আহার, মাংস দিয়ে আহার, এটা লিখবে কোনোদিন? মাংস দিয়ে আহার এই শব্দটা বাংলাদেশের শব্দ না। এই মিডিয়া ক্যাম্পেইন ইন্ডিয়া থেকে হয়ে আসে। এই 2019 সালেই কনসালটেন্সি ফি লাভ দিয়া বাইরে যায়, কয়েক হাজার গুণ বাইরে যায় আগের বছরগুলোতে। আগের বছরগুলোও দেখান কনসালটেন্সি ফি কত, দেখেন 8,000 না কত টাকা যেন, আর এখানে এসে কত কয়েক লাখ ছাড়াই গেছে, তাই না? তারপরে বিদ্যানন্দ এক্সপোজার পায় ইন্ডিয়ান দূতাবাসে। দূতাবাস থেকে পুরান কম্পিউটার দিয়া ওই তাদের নাই টাকা নেই তো, কিন্তু ওই যে ওইভাবে পুরান কম্পিউটার দিয়ে তারা অ্যাক্সেসটা দেয়, সশস্ত্র বাহিনীর সাথে যোগাযোগ করায় দেয়, আর মিডলম্যান হিসাবে স্ট্যাবলিশ করে দেয় বিদ্যানন্দকে। আবার কালচারাল ফ্রন্টে অ্যাক্সেস দেয়, নটনটিরা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যায়। মোস্তফা সরোয়ার ফারুকীকেও বিদ্যানন্দের পক্ষে পোস্ট দিতে হয়। এই যে দেখেন প্রথম আলো কিভাবে প্রমোট করছে, কিশোর বাচ্চা নেবে না। আমি শিওর হয় কিশোরের ধ্বজভঙ্গ আছে, অথবা ওই বউ আর হাজব্যান্ডের রিপ্রোডাক্টিভ প্রবলেম আছে। আর কি করতো? বিদ্যানন্দ নেগোশিয়েট করে দিত বিভিন্ন গ্রুপের মাধ্যমে, সম্ভবত ইন্ডিয়ান কানেকশন ব্যবহার কইরা। এটা খুব পরিষ্কার না। আপনারা এই যে MGH গ্রুপের এমডিকে দুদকে ডাকার পরে বিদ্যানন্দকে টাকা দেওয়ার ঘটনা মনে করতে পারেন, আমি এটা আগের ভিডিওতে দেখাইছি। এইসব ব্যবহার করে সে একটা ইলিউশন তৈরি করে। একটা ঘটনা ঘটলেই দেখবেন যে বিদ্যানন্দের পেজে ছবি, বিদ্যানন্দের জ্যাকেট পইন্ডা একটা ফটো সেশন। এই যে নিউ মার্কেটে আগুনের পরে দেখবেন আগুন লাগা শেষ হয় নাই, বিদ্যানন্দের জ্যাকেট পরার লোকের ছবি তার পেজে। যাই হোক, এইসব তাদের আরও গভীর ভয়ঙ্কর পরিকল্পনার অংশ, শুরু। বিদ্যানন্দের একটা হিউম্যান ফেস তৈরি করাটা ছিল একটা ইন্ডিয়ান প্লট। সেই হিউম্যান ফেসটাকে কাজে লাগায় তারা আসলে কি করতে গেছিল। আচ্ছা বলেন তো, এক বছরে সারা দুনিয়াতে জাকাত দেয় কত মুসলমানেরা? কত জানা আছে? জানা নাই না? $100 বিলিয়ন। $100 বিলিয়ন। এটা কত বড়? বাংলাদেশে গত বছর বাজেটের আকার ছিল $72 বিলিয়ন। তার মানে বাংলাদেশের যে বাজেট, সারা বাংলাদেশে যা খরচ হয় এক বছরে, তার 100 গুণ বেশি। 2022 সালে ওয়ার্ল্ড ব্যাংক সবচেয়ে বেশি লোন দিছে, সবচেয়ে বেশি। তার রেকর্ড এটা। কত দিচ্ছে জানেন? মোট $106 বিলিয়ন। এই যে দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে। তার মানে জাকাত একটা বিশ্বব্যাংকের মতো ইনস্টিটিউশন, কি বিশাল সম্পদ ইসলামী দুনিয়ার, ভাবেন একবার। তো এইটা কি কাজে ব্যবহার করা হয়? আপনারা জানেনই কি কাজে ব্যবহার করা হয়, কোথায় ইউজ করা হয়। দরিদ্র সুবিধাবঞ্চিত মুসলমানদের একটা ইকোনমিক সেফটি নেট হিসেবে কাজ করে, এতিমখানায় যায়। এই জাকাত মুসলমান সম্প্রদায়কে একটা বিশাল শক্তি আর নির্ভরতা দেয়, স্বয়ং নির্ভরতা দেয়। এইটার একটা সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট আছে। সেটা কি? সেটা হইতেছে ক্যাপিটালিজমের একটা খাসলত হচ্ছে সম্পদ কেন্দ্রীভূত হয় অল্প কিছু মানুষের হাতে। এই জাকাত সেই কেন্দ্রীভূত সম্পদকে রিডিস্ট্রিবিউট করে প্রত্যেক বছর। কিন্তু এই সম্পদ নিয়ে সারা দুনিয়ার কারো কারো মাথা ব্যথা আছে। সম্পদ আপনার আর মাথা ব্যথা আর একজনের, বুঝছেন? আপনি গুগলে জাকাত আর টেরর ফান্ডিং নিয়ে সার্চ দেন, পাইছেন? রিসার্চার লেখালেখি। সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটা হচ্ছে এসএইস সুগনি। তো 2008 সালে এইটা একটা পিএইচডি থিসিস ছিল আমেরিকান একটা ইউনিভার্সিটির। তো এই সুগনি বলে যে জাকাতের টাকা ব্যবহৃত হয় ইসলামিক সন্ত্রাসে। টাইটেল ছিল বেনেভোলেন্ট ব্লাড মানি, টেররিস্ট এক্সপ্লয়টেশন অফ জাকাত অ্যান্ড ইটস কমপ্লিকেশনস ইন দ্য ওয়ার অন টেরর। এসএইস মানে হচ্ছে সুমিত হর্ষ সুগনি। পিএইচডির পরে আর একাডেমিক্যালি কিছু করে নাই যে এই মালদা, এখন একটা ব্যাংকে কাজ করে আমেরিকায়। কিন্তু এই সংক্রান্ত আলাপে দেখবেন যে তার রেফারেন্সের লেখাটাকে সাইট করা হয়েছে, রেফারেন্স দেওয়া হয়েছে। তো এখন তারা কিভাবে জাকাত বন্ধ করবে? তারা তো মনে করে যে জাকাতের ফান্ড হচ্ছে টেরর ফান্ডিংয়ে যায়, জাকাত বন্ধ করবে কিভাবে? 9/11-এর পরে তারা ডকুমেন্ট করছে, বলছে যে 9/11-এর অ্যাটাকটা হয়েছিল জাকাত ফান্ড থেকে। চিন্তা করেন কই পাইছে তারা। যাই হোক, 9/11 পরে তারা আমেরিকা বেশ কিছু মেজার নিয়েছিল, আমেরিকান সরকার, যার মধ্যে ছিল মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভীতি ঝুঁকানো,
ভীতি ঢুকানো, যে জাকাত দিতেই যেন ভয় পায়। এই সুমিতের রিসার্চে সেটা বর্ণনা আছে, যে দেখেন শেষে দেখেন। হ্যাঁ, কিন্তু এটা কাজে লাগে না। আগে তারা ব্যাংক থেকে ট্রান্সফার করতো, পরে মুসলমানরা ক্যাশ টাকা $100 নোট ব্যাংকে খামের মধ্যে বইরে বইরে পাঠায় দিত। তাহলে তারা তো বুঝলো যে জাকাত দেয়া সে বন্ধ করতে পারবে না। এটা ইসলামী ধর্মীয় বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ পিলার। তাই সে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে? এই জায়গায় আর একটা তত্ত্ব উঠে আসে পাকিস্তানের একটা গবেষণায়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিকশন। কনসেপ্টটা জটিল লাগতেছে, ভয় নাই স্যাল বুঝে যাবেন। বোঝাটা জরুরি। বিদ্যানন্দ বুঝতে হইলে বোঝাটা খুব দরকার, আর ইকোনমিক্স বোঝার জন্য এটা একটু দরকার। হ্যাঁ, আসেন তাইলে দেখি ফিনান্সিয়াল ফ্রিকশন জিনিসটা কি। এটা ইকোনমিক্সের একটা দারুণ কনসেপ্ট। এই ফিনান্সিয়াল ফ্রিকশনের কনসেপ্ট ক্যাপিটালিজমকে আরও এক ধাপ আগে নিয়ে গেছে। এই কনসেপ্টের উপরে গড়ে উঠছে ক্রেডিট কার্ড, আমাজন, অনলাইন বিজনেস। আচ্ছা, আবার একটু বুঝায় বলি। দাঁড়ান, আমরা যখন একটা জিনিস কিনি, ধরেন কিভাবে কিনি, ধরেন আমরা একটা এয়ার কন্ডিশনার কিনবো। এখন তো খুব গরম, তাই না? বাংলাদেশে, এখানে কিন্তু গরম নাই, দেখছেন তো, সোয়েটার পরছি। তো এয়ার কন্ডিশনার কিনবো। হ্যাঁ, কেমনে কিনবো? আপনি আগে এয়ার কন্ডিশনার দোকান কয়েকটা ঘুরবেন, হ্যাঁ, কয়েকটা ব্র্যান্ড দেখবেন, সিঙ্গার দেখবেন, তারপর আর কি ব্র্যান্ড আছে সেগুলো দেখবেন, তারপর একটা মডেল পছন্দ করবেন, তাই না? তো এই যে দোকানে দোকানে ঘুরলেন, মডেল পছন্দ করেন, এটা একটা ইকোনমিক ফ্রিকশন, ঘষা ডলা। তারপরে ব্যাংকে যাবেন, টাকা তুলবেন, এটা একটা ফ্রিকশন। তারপরে একটা গাড়ি ভাড়া করে দোকানে যাবেন, ফ্রিকশন। তারপরে টাকা পে করবেন, ফ্রিকশন। তারপরে আপনি গাড়ি ভাড়া করে তুলবেন এসিটা, ফ্রিকশন। বাসায় আনবেন, আর একটা ফ্রিকশন। তারপরে লাগানোর জন্য মিস্ত্রি রাখবেন, আর একটা ফ্রিকশন। তার মানে আপনি কেনাকাটায় যতগুলো ধাপ থাকবে ততগুলো ফ্রিকশন। বুঝছেন তো? এটা ফিনান্সিয়াল ফ্রিকশন। যতগুলো ধাপ ততগুলো ফ্রিকশন। হ্যাঁ, বোঝা গেছে? তো এখন দেখা গেছে যে এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে যত বেশি ফ্রিকশন থাকে, মানুষের কেনার পরিমাণ কমে। ফ্রিকশন যত কমায় দেওয়া যায়, মানুষের কেনার পরিমাণ তত বাড়ে। এই কনসেপ্টে ক্রেডিট কার্ড আসে, ফ্রিকশন কমানো। আগে এইটা একটা যন্ত্র ছিল, এরকম একটা যন্ত্রের মধ্যে বসাইতে হইতো, কাগজ লিখতে হইতো, তারপর ক্রেডিট কার্ড কোম্পানি কে ফোন করতে হইতো, তারপরে ওই একটা ফোন কার্ড তারপরে ওরা একটা কোড দিত ক্রেডিট কার্ড কোম্পানি, তারপরে ওই যন্ত্রে ক্রেডিট কার্ড বসায়া ফর্ম ঘষা দিতে হইতো এরকম কইরা 2 বার, ফ্রিকশন। বুঝছাও? তারপরে কি আসলো? সুইপ করা, ফ্রিকশন। হ্যাঁ, এমন করে সুইপ করতে হবে, ওগুলো আর যন্ত্রপাতি লাগবে না। এখন আর ফ্রিকশন, এখন টাচ করতে হয়। এমন করে টাচ করলে, ক্রেডিট কার্ডটা টাচ করলেই হয়ে যায়, ঢুকাইতে হয় না আর কোথাও। হ্যাঁ, আইপে দিয়ে পে করা যায়, মোবাইল ফোন এরকম করে ধইরা ক্যাঙ্কারে ক্লিক করে দিলেই পে হয়ে যায়। হ্যাঁ, আমাজনে তো আরও মজা, জাস্ট ক্লিক করলে জিনিস আপনার দরজায় এসে হাজির। আপনি ইনস্টল করার সার্ভিসও ক্লিক করে সেরে ফেলতে পারবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিকশন যত কমানো যায় তত বেচা বিক্রি বাড়ে, মানুষের পকেট থেকে তত পয়সা বেড়ে যায়। যত ফ্রিকশন কমে তত মজা। কিন্তু ইন্টারেস্টিংলি দেখা গেছে ফ্রিকশন পয়েন্ট যত বেশি থাকে, জাকাতের অর্থ তত বেশি আসে। জাকাতের অর্থ তত বেশি যায় সেই সমস্ত জায়গায়, যে জায়গায় টাকা পয়সা যাওয়াকে পছন্দ করে না সো কল্ড ইসলামোফোবিক দুনিয়া। বোঝা গেছে? ফ্রিকশন বেশি থাকলে যাদের হাতে টাকা যায় তাদের হাতে টাকা যাওয়াটা পছন্দ করে না ইসলামোফোবিক দুনিয়া। সেই জন্যই কনসেপ্ট আসছে ক্যাশলেস। এইটাই জয়ের ক্যাশলেস সিস্টেম, ফ্রিকশন কমায় দিবে, যেন জাকাতের টাকা, ইসলামিক চ্যারিটির টাকা যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় যেন না যায়। এইটা দিয়ে কি করতে চায়? ইসলামিক চ্যারিটিকে রক্ত শূন্য কইরা মারতে চায়। তো এইখানে বিদ্যানন্দের কাজ কি? ইন্ডিয়ার এবং বাংলাদেশের সোকল্ড সেকুলারদের মাদ্রাসা এবং ইসলামিক চ্যারিটিকে রক্ত শূন্য কইরা মারা ফেলার একটা প্রজেক্ট আছে। প্রমাণ এই যে দেখেন, কোরবানির চামড়া, যেটা মাদ্রাসার একটা গুরুত্বপূর্ণ আয় ছিল, সেই সেক্টরকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হলো। বাকি থাকলো জাকাত। 2021 সালে একটা স্টাডি পাবলিশড হয়, এই যে এইটা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ জার্নালে। এইখানে দেখানো হয় কোভিড টাইমে ইসলামিক চ্যারিটিগুলো কম ডোনেশন পাইছিল, কিন্তু
কোভিডের পরে এটা আবার বাড়তে শুরু করে। তো ওদের তো এখন সবসময় চিন্তা এই বাড়াটাকে কেমনে কমানো যায়, মিনিমাইজ করা যায়। তার রিকমেন্ডেশন একটা প্রপোজাল দেয়। তারা বলে একটা নতুন কনসেপ্ট, ডাইভার্ট চ্যারিটিজ। এই যে দেখেন, তার মানে অন্য দাতব্য সংস্থাকে এই দানকে দেওয়া। তার মানে জাকাত তুমি দাও, কিন্তু অন্য দাতব্য সংস্থাকে দাও, আমার পছন্দ করা দাতব্য সংস্থাকে দাও। এইখানেই আসে বিদ্যানন্দ। সে 2021 সাল থেকে শুরু করে জাকাতের টাকার প্রোগ্রাম। এই লিঙ্কডিনের পোস্টে, মানে তুমি জাকাত দাও, অন্য কোথাও দিতে যাও না, সেইখানে না দিয়ে বিদ্যানন্দকে দাও, যেন ইসলামিক সোশ্যাল ইস্টাবলিশমেন্টগুলো অর্থায়নের অভাবে ধ্বংস হইয়া যায়। এইবার বুঝছেন তো কেন বিদ্যানন্দকে কিছু বললে হিন্দু আর সকল প্রগতিশীলেরা, দিলশানা পারুলেরা খেপা যায়। বুঝছেন তো? এইবার আসেন এই বামপন্থী দিলশানা পারুলের নিয়ে আলাপ করি। হ্যাঁ, আমি ওরে ধরতাম না, আমার এটা পলিসি না যে আমি এগুলো ওরে ধরি। হ্যাঁ, আমি ধরলাম, তার কারণ আছে, কারণটা আমি পরে বলতেছি। যাই হোক, সে লিখছে যে আমি কেন বিদ্যানন্দের পিছে লাগলাম, কেন আমি সালমান এফ রহমান আর শাহ আলমরে নিয়ে কিছু বলি না। সে কবে দেখবে আমি শাহ আলম বা সালমান এফ রহমানের নিয়ে কিছু বলছি? আচ্ছা, আপনারাই বলেন তো। এই যে মাত্র কয়েকদিন আগেই শাহ আলমের দৈনিক যাওয়া নিয়ে আমি বিএনপি আর জামাতরে কি ধোঁয়াই না ধুইছি, তাই না? মনে আছে না? এই যে এখানে দরবেশ বাবাকে মনে হয় আমি 20 থেকে 25টা ভিডিওতে ধুইছি, 20 থেকে 25টা চান্স পাইলেই আমি ধুই। তো দিলশানা পারুল আপনি দেখেন নাই? কিছুদিন পর পর পিনাকিরে না ধুইলে গোয়ায় কি কুরকুরায় নাকি আপনার? আর আপনার মতো এইসব বালসাল নিয়ে আমি কথা বলতাম না। আর এইসব বালসাল দিলশানা পারুলেরা নিজেদের তালেবর ভাবা শুরু করছে। কখন জানেন? আমাদের পছন্দের একজন তরুণ বুদ্ধিজীবী আছে, আমি নাম বলতেছি না, যখন সে লিখলো সে দিলশানা পারুলের ফলো করে তার লেখার ভ্যালিডেশনের জন্য, আর এই বালসাল তখন আকাশে উঠতে শুরু করলো দিলশানা পারুল। শোনেন তরুণ বুদ্ধিজীবী, আমি নাম না বললে আপনি বুঝতে পারবেন যে আপনি কে। আপনার একটা পরামর্শ দিই, আপনার যদি মনে হয় আপনার চিন্তার জন্য বাংলাদেশের সেকুলার এস্টাবলিশমেন্টের ভ্যালিডেশন লাগবে, তাহলে আপনি অযথা পরিশ্রম করতেছেন। আপনি যেহেতু কোনোদিন রাজনীতি করেন নাই, আপনি রাজনীতিটা বুঝেন না। আসলে আপনি এটা বুঝেন নাই যে ইকোনমিক্স উন্নয়ন আর বিভ্রম বোঝার চাইতে জরুরি কোন পলিটিক্যাল সিস্টেমে এই অবস্থার জন্ম দিছে। এই ফ্যাসিবাদের স্টেক হোল্ডার সেকুলার ইনস্টিটিউট আর আনু মোহাম্মদের মতো বামেরা, যাদেরকে আপনি মাথায় তুলে নাচেন। আপনি তো বুঝতেই পারেন নাই যে হাসিনা কেন তৈরি হলো, কেন হাসিনা আছে, হাসিনার সাথে হিন্দুত্ববাদের স্টেক কি, বামেরা কোন রোল প্লে করে এইখানে, এটা তো আপনি জানেন না। একবার রাষ্ট্র চিন্তায় যান, একবার ফরাদ মজারের কাছে যান, একবার আনু মোহাম্মদ দিলশানা পারুলের মাথায় তুলে নাচেন, একবার আলী রিয়াজের কাছে যান। বাংলাদেশে হাসিনার পতনের পরে যে নতুন ইন্টেলেকচুয়াল স্ফেয়ার তৈরি হবে, সেখানে অপদার্থ সেকুলাররা জায়গা পাবে না। আপনি কি মনে হয় না আনু মোহাম্মদ কেন একটা পিএইচডি করতে পারেন, তার মাথায় নিয়ে নাচেন? বুঝলাম সে একজন বড় অ্যাক্টিভিস্ট, কেমন অ্যাক্টিভিস্ট আমরা তো দেখতেছি এখন, তাই না? তার তো প্রফেসর হওয়াটা নৈতিকভাবে উচিত হয় নাই, পিএইচডি করতেই হবে তার কোনো মানে নাই। কিন্তু তার যে এই আনু মোহাম্মদ যে একটা ক্রিটিক্যাল ফ্যাকাল্টি ডেভেলপ করে না, এটা বোঝার জন্য তো আইনস্টাইন হইতে হয় না। সে যখন বলে পিনাকি একটা রয়্যাল এজেন্ট, তখনই বোঝা উচিত একটা উৎকৃষ্ট মানের ভালসুন। আর আপনি এদের সাথে লতকালতকি করেন, সারাক্ষণ তেল মারেন। আপনি সেকুলার ঘরানায় থাইকা কি নতুন চিন্তা উপহার দেবেন দেশকে, আগামীর দেশকে? পারবেন না তো দিতে। যাই হোক, আবার ফিরে আসি ওই দিলশানা পারুলের প্রসঙ্গে। শুনেন ভাইজান, আপনারে আমি পাত্তাই দেই না। এই যে আপনারে প্রমোট করছিল, আপনারে দিয়ে তারে কিছু শিখাইলাম। আপনার ওই হোগার কুরকুরানি যাবে না আমি জানি, কিন্তু আপনার কুরকুরানি সত্ত্বেও আপনার গুরুত্বপূর্ণ কেউ প্রমোট করলে আমি তারে ধরবো, এটা আমার পলিসি। ও হ্যাঁ, ভালো কথা। এই যে খালেদ মহিউদ্দিন, হ্যাঁ দেখছেন না, বিখ্যাত সাংবাদিক। আপনারা তো অনেকে ভাবেন যে সে বাংলাদেশে বিপ্লব করবে। সে বিদ্যানন্দকে নিয়ে কেমন আবেগ ঘন লেখা লিখছিল, দেখছেন না? হ্যাঁ, কেন লিখছিল জানেন? কারণ খালেদ মহিউদ্দিনও হইতেছে সেই সেকুলার স্ট্যাবলিশমেন্টের প্রগতিশীল গোয়া। এত বড় সাংবাদিক, কিন্তু যেই বাটপাড়ি সাধারণ মানুষ ধরছে সেইটা সে ধরতে পারে নাই। বিদ্যানন্দরে নিয়ে আমি কিছুই করি নাই, কামজা করার তা করছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা প্রথম থেকে বিদ্যানন্দ আর ইসকন নিয়ে আপত্তি তুলছে। খেয়াল করলে দেখবেন রামকৃষ্ণ মিশন নিয়ে তারা কিন্তু কখনোই আপত্তি তোলে নাই। কেন তোলে নাই? কারণ সাধারণ মানুষের যে কালেকটিভ ইন্টেলিজেন্স, তারা কখনো ভুল করে না। আমি নিজে জ্ঞানী না, আমি নিজে কাউরে কনভিন্স করি না, আমার পড়াশোনাও খুব বেশি না, আমার মাথায় বুদ্ধিশুদ্ধিও খুব বেশি না, অল্পই। আমি সাধারণ মানুষের সাধারণ প্রতিক্রিয়াকে পাঠ করি, সেখান থেকে শিক্ষা নেই। বিদ্যানন্দকে জয় বাংলা করে দেওয়ার হিরো বাংলাদেশের সাধারণ মানুষ। আমি সেই সাধারণ মানুষের অনুগামী কণ্ঠস্বর। বাংলাদেশের সেই সংগ্রামী সাধারণ আমজনতাকে আমার সশ্রদ্ধ সেলাম।